নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প চিরদিনের ঋণ। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের নিবেদন। মেয়ের পদবী চ্যাটার্জি, মায়ের পদবী ধারিওয়াল, আর মায়ের ঠাকুরদার পদবী ছিল সিংহ। বিখ্যাত লোক ছিলেন তিনি, যে কোনো ইতিহাস বইয়ের পাতায় তার নাম পাওয়া যাবে। ব্রিটিশ আমলে তিনি ছিলেন নামজাদা ব্যারিস্টার। ভারতীয় হয়েও তিনি বিলেতের কমন্স সভার জ্বলন্ত ইংরেজি ভাষায় বক্তৃতা দিয়ে সকলকে চমৎকৃত করে দিয়েছিলেন। মহাত্মা গান্ধীকে প্রথমবার কারারুদ্ধ করায় তিনি দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেন। সেই মানুষের নাতনির মেয়েকে আমি পড়াই। দক্ষিণ কলকাতায় মস্ত গেটওয়ালা বাড়ি, গেটের পরে ছোট বাগান, তারপর বারান্দায় বাঁধা বিশাল কুকুর। সেই কুকুরের পাশ দিয়ে আমাকে ভেতরে ঢুকতে হয়। কুকুরটা চুপ করেই থাকে, কিন্তু আমার বুক ঢিপ ঢিপ করে। বাস থেকে নেমে খানিকটা রাস্তা আমাকে হেঁটে আসতে হয়। রাস্তায় পাশের কল থেকে ভালো করে মুখটা ধুয়ে নিই। ঘামার তো মুখ নিয়ে ও বাড়িতে ঢুকতে লজ্জা করে। চটিতে যাতে কোনো রকম কাদা না লেগে যায় সাবধানে তাই হাঁটতেও হয়। ও বাড়ির প্রতিটি ঘরের সারা মেঝে জোড়া কার্পেট। ও বাড়িতে বোধ হয় 3খানা বসবার ঘর, কিংবা সবকটা ঘরই বসার ঘর কিনা জানি না। প্রায় 3-4টে ঘর পেরিয়ে আমাকে একটা ঘরে গিয়ে বসতে হয়। প্রত্যেক ঘরেই একই রকম সোফা কুশন দিয়ে সাজানো। বিরাট দেওয়ালগুলো শূন্য, একটাও ছবি নেই। মেয়েটির নাম দেবযানী, খাতায় লেখা দেখেছিলাম দেবযানী চ্যাটার্জি। ওদের বাড়ির সামনে নেম প্লেটে লেখা ছিল মিস্টার সুরেশ ধারিওয়াল অ্যান্ড মিসেস শোভন ধারিওয়াল। যিনি আমাকে কাজটা জোগাড় করে দিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন, দেখো অমুক সিনহার ফ্যামিলিতে পড়াতে যাচ্ছ, যদি ওদের একটু নজরে পড়ে যাও তোমার বরাত খুলে যাবে। পরে জেনেছিলাম বিখ্যাত অমুক সিনহার নাতনির প্রথম পক্ষের স্বামী বাঙালি ছিলেন, দ্বিতীয় পক্ষ এক পাঞ্জাবি। বর্তমান রাজস্থানী স্বামীটির তার তৃতীয় পক্ষ। প্রথম পক্ষই তার একটি সন্তান হয়েছিল, এখনও ওই একমাত্রই সন্তান। মেয়েটির বয়স 16, সিনিয়র কেমব্রিজে একবার ফেল করেছে। বাঙালি পদবি থাকলে আজকাল বাংলায় একটা পরীক্ষা দিতেই হবে, সেই জন্য আমাকে রাখা হয়েছে। মেয়েটি এত সুন্দরী যে দেখলে হঠাৎ দম বন্ধ হয়ে যায়। গোলাপের পাপড়ির মতন গায়ের রং, বড় বড় দুটো চোখে স্থিরতার চেয়ে থাকে। হাতের আঙুলগুলো সত্যি ফুলের কলির মতো। মেয়েটি পরে থাকা একটি প্যান্ট আর গেঞ্জির সামনের দিকটা অনেকটা কাটা, সে ফাঁক দিয়ে দেখা যায় নতুন দ্বীপের মতন স্তন। সেদিকে তাকাবা না ভাবলেও বারবার চোখ চলে যায়। দুদিনেই বুঝতে পারলুম মেয়েটির মাথায় কিছু নেই। ঠিক জ্বর ভরো তো না, হাফ ইউট নয়। তার শরীরটা বেড়ে উঠল, মনটা 5 বছরের শিশুর মতন অপরিণত। বিদ্যেই সেই পর্যন্তই। এ সারা জীবনেও সিনিয়র কেমব্রিজ পাস করতে পারবে না। 1 মাস খুব মন দিয়ে পড়াবার চেষ্টা করলাম। তারপর মনে হলো মেয়েটির মা বাবার সঙ্গে একটু আলোচনা করা দরকার, কিন্তু মা বাবা দেখাই পাওয়া যায় না। দেবযানীর সৎ বাবাকে আমি দেখেছি মাত্র একবার। বেশ লম্বা চওড়া, শান্ত, গভীর, মাতাল। প্রায় শেষ একটি হুইস্কির বোতল নিয়ে 2 নম্বর বসার ঘরে একা একা লে বয় ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলেন। দেবযানীর মা আমার সঙ্গে তার আলাপ করিয়ে দেওয়ার পর তিনি শুধু একটি মাথা নেড়েছিলেন, একটা কথাও বলেননি। খুব সম্ভবত স্ত্রীর আগের পক্ষের সন্তানের শিক্ষা নিয়ে তার একটুও মাথা ব্যথা নেই। দেবযানীর মাও কিছু কম মাতাল নন। প্রথম দিনই মুখে গন্ধ পেয়েছিলাম। তাছাড়া ঘোর লাগা মানুষের মতন তিনি সবসময় মাথাটা একটু দোলান। বয়স প্রায় 50-এর কাছাকাছি হলেও স্বাস্থ্যটি তেমন ভালো। এককালে যে খুব রূপসী ছিলেন তার প্রমাণ এখনও শরীরে ধরে রাখতে চান।
প্রথম দিন তিনি আমাকে বলেছিলেন, মেয়েটি খুব কম বয়স থেকেই হোস্টেলে থেকে বাংলাটা ভালো শেখেনি। সে যে কিছুই ভালো শেখেনি সেটা তিনি জানেন না। কি একটা গোলমালের জন্য মেয়েকে হোস্টেল থেকে নিয়ে আসতে হয়েছে। শোভনা ধারিওয়াল ঈষৎ জড়ানো গলায় সেই দিনই আমায় জানিয়েছিলেন। এককালে তিনি নিজেও খুব বাংলা বইটই পড়তেন। শরৎবাবুর শেষের কবিতাখানা আমি মৃদু গলায় জানিয়েছিলাম রবীন্দ্রনাথের। ও হ্যাঁ হ্যাঁ, রবিবাবুর শেষ প্রশ্ন, চমৎকার বই। কি যেন নাম মেয়েটার? বিনোদিনী। হাউ নাইস। এরপর তার আর বিশেষ দেখা পাইনি। কোনো দিন দেখেছি আমি থাকতে থাকতেই তিনি এক দঙ্গল লোক নিয়ে বাড়ি ফিরলেন। তারপরই পার্টি শুরু করে দিলেন। দারুণ হই হুল্লোড়ের মধ্যে মেয়ের লেখাপড়া সংক্রান্ত আলোচনা করা যায় না। আবার দিনের পর দিন তাকে বাড়িতে দেখাই যায় না। দেবযানীকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অনুনয় বিনয় করে পড়তে বলি, সে কিছুতেই পড়বে না, শুধু মিঠি হাসে। এক লাইনও লিখতে চায় না সে। কিছু লিখতে বললেই বলে, আপনি লিখুন না। এমন একটা সুন্দর মেয়েকে বকুনি দেওয়াও যায় না। বোকাদের এক ধরনের দুষ্টু বুদ্ধি থাকে। দেবযানীর সেরকম বুদ্ধিশুদ্ধি অনেক ছিল। প্রথম দেখতাম ও আমার হাতের উপর নিজের হাত রেখেছে। ভাবতাম সরল বলেই এসব কিছু বোঝে না। আমি হাত সরিয়ে নিতাম। কয়েকদিন পরে টেবিলের তলার ওর পা দিয়ে আমার পায়ের সঙ্গে খেলা শুরু করলো। প্রথমে আমি চমকে উঠেছিলাম। কয়েকবার এরকম করার পর আমাকে বলতেই হলো, এ কী করছো দেবযানী? উত্তর না দিয়ে ও ফিক করে হাসে। তখন মৃদু ধমক দিতেই হয়, তাও শোনে না। আমি পা সরিয়ে নিলেও লম্বা করে নিজের পা গলিয়ে দেয়। তখন আমার ওর ভয়ও করে। বাড়িতে ওর মা বাবা কেউ নেই। নির্জন ঘরে একটি সুন্দরী মেয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছে। আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করে আওয়াজ হয়। নিজেকে সামলাতে পারবো তো? ওর সঙ্গে তখন আমার বয়সের তফাৎ 7-8 বছরের। আমার কান গরম হয়ে ওঠে, চোখ মুখ জ্বালা করতে থাকে। তবু নিজেকে সামলে আমি চেয়ারের উপর পা তুলে নিই। এক দিন দেবযানী এমন জামা পরে আসে যে জামার কাজ শরীরকে ঢেকে রাখা নয়, বেশি করে দেখানো। হাজার সংযম চেষ্টা করেও ওর বুকের দিকে না তাকিয়ে পারি না। তাতে একটুও লজ্জা পায় না, বরং আমার দৃষ্টি অনুসরণ করে সে নিজেই নিজের বুক দেখে আর আপন মনে হাসে। দেবযানীর আরও একটা অদ্ভুত স্বভাব ছিল, নিজেই নিজের ডান বাহুতে চুমু খেত। সব জামাই হাত কাটা, নগ্ন বাহু দুটি কি পেলব আর নরম। হঠাৎ সেই হাতের উপর ঠোঁট চেপে ধরে দেবযানী, যেন আটকাতে চাইছে কাউকে। মেয়েদের ঠোঁটের এরকম ব্যবহার দেখলে গা শিরশির করে। নিজের হাতের ওরকম চুমু খেতে আমি আগে কাউকে কখনোই দেখিনি। সেই সময় আমি ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ট্রেন দুর্ঘটনা এইসব বিষয়ে চিন্তা করে মনকে অন্যদিকে সরাতে চাইলাম। ওদের বাড়িতে 3-4 জন ঝি চাকর। তারা থাকতো অনেক দূরে। একজন ঝি একসময় এসে আমাকে 1 কাপ চা দিয়ে যেত। আর একজন চাকরকে মাঝে মাঝে দেখতাম, বেশ গাঁটটা গোট্টা জোয়ান মতন, আমারই বয়সী, কালো চকচকে গায়ের রং। দেবযানী তাকে ডাকতো রঘুবীর বলে। রঘুবীর অনেক সময় বিনা কারণে এই ঘরের মধ্যে দিয়ে চলে যেত। আমার ক্ষীণ সন্দেহ হতো ও বোধহয় আমার উপর নজর রাখছে। পড়াশোনা শেষ করে আমি চলে আসার সময় রঘুবীরই আসতো দরজা বন্ধ করে দিতে। সারা বাড়ি নিস্তব্ধ। দেবযানীর বাবা মা কেউ বাড়িতে নেই। কখন ফিরবেন ঠিকও নেই। সেই সময় নির্বোধ দেবযানীর সঙ্গে থাকবে ওই এক জোয়ান চাকর। কীরকম যেন একটা অস্বস্তিকর হয়। প্রথম মাস শেষ হওয়ার পর একদিন দেবযানী আমাকে একটা খাম দিয়ে বলল, মাম্মি দিয়েছে আপনাকে। ছাত্রীর হাত থেকে টাকাটা নিলাম, ভীষণ লজ্জাও লাগে। খামটা না খুলেই পকেটে রেখে দিলাম। বাড়িতে এসে খুলে দেখলাম খামের মধ্যে টাকা নেই, একটা 75 টাকার চেক। মহা ঝামেলায় পড়লাম। আমার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই। বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলাম কি করে ওই টাকা তোলা যায়। শেষ পর্যন্ত 5 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হলো। এর 2 দিনের মধ্যে দেবযানীর মা আবার এক দঙ্গল লোক নিয়ে ফিরলেন। একটা আলমারি খুলে গিয়ে আমার দিকে চোখ পড়ল। তাড়াতাড়ি গিয়ে এসে বললেন, ও খুব ভালো হয়ে গেছে, আপনার স্যালারিটা দেওয়া হয়নি না। হাত ব্যাগ খুলেই চেক বার করে উনি প্রায় লিখতেই যাচ্ছিলেন। আমি বললাম, না আপনি তো পরশুই আমাকে দিয়ে দিয়েছেন। দিয়েছি সত্যি। আমি বললাম, দেখুন দেবযানী পড়াশুনো যা পারে আমার সঙ্গে কয়েকটা কথা বলার ছিল আপনার।
উনি ব্যস্ততার সঙ্গে বলেন, সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। ভদ্রমহিলা তখন রীতিমতো মাতাল। আমার কথা শোনার সময় নেই। দেবযানী আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা এবং ভারত বিখ্যাত পরিবারের আজ এই অবস্থা। 2 দিন বাদে ব্যাংক থেকে চেকটা ফেরত এলো। সই মেলেনি কিংবা টাকা নেই, কি যেন একটা ব্যাপার। চেকটা পকেটে নিলাম, কিন্তু দেবযানীর মার দেখা পেলাম না। ছাত্রীর কাছে টাকা পয়সার কথা বলা চলে না। পরপর কয়েকদিন চেষ্টা, পকেটটা নিয়েই যাই আবার ফেরত নিয়ে আসি। একদিন মাত্র দেবযানীর মায়ের দেখা পেয়েছিলাম, কিন্তু তার সঙ্গে এত লোকজন ছিল যে লজ্জায় কিছুই টাকার কথা বলতে পারলাম না, বলা যায় না। মুখের মধ্যে একটা অভিমান জমে থাকায়। টাকাটা ওদের কাছে খুবই সামান্য, কিন্তু আমার কাছে অনেক। পরের দিন আবার গেলাম। মন মেজাজ ভালো নেই, মনে হচ্ছে টাকার কথাটা আমি কোনো দিনই বলতে পারবো না। তাহলে কি এই রকমই মাসের পর মাস উনি আমাকে চেক দিয়ে দেবেন? আমি তা ভাঙাতে পারবো না। হঠাৎ আলো নিভে গেল। এরকম হয় মাঝে মাঝে, 10-15 মিনিট বাদে আবার জ্বলে ওঠে। সেই সময়টা চুপচাপই বসে থাকি। সারা বাড়িতে কোনো শব্দ নেই। অন্ধকার ঘরের মধ্যে আমি আর টেবিলের উল্টো দিকে একটি নির্বোধ রূপসী মেয়ে। মেয়েটি আবার সেই পা দিয়ে আমার পায়ের সঙ্গে খেলা শুরু করে। আমি বললাম, দেবযানী এরকম করে না। ও শুধু হাসে। অন্ধকারের মধ্যে চেপে ধরে আমার হাত। মেজাজটা খারাপ ছিল, তাই বলেই বললাম, আজ তবে আমি চাই। দেবযানী চটাস চটাস শব্দ করে নিজের বাহুতে দুটো চুমু খেলো। এই সময় একটা রূপোর বাতিদানে একটা বড় মোম ঝুলিয়ে নিয়ে এলো রঘুবীর। তাকে দেখি দেবযানী হাসতে হাসতে বলল, মাস্টার স্যার হামকো কিস খায়া। আমি কোনো প্রতিবাদ করার আগেই রঘুবীর ঠক করে বাতিদান টেবিলের উপর রেখেই আমার চুলের মুঠি চেপে ধরে বলল, আভি নিকলিয়ে। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে দেবার চেষ্টাও করলাম, কিন্তু লোকটার গায়ে অসম্ভব জোর। তাছাড়া কোনো বাড়ির চাকরের সঙ্গে মারামারি করতে হবে এ কথা ভাবলেই ঘেন্না আসে। আমি দেবযানীর দিকে তাকিয়ে বললাম, কেন এরকম মিথ্যে কথা বললে? পাগলের মতো দেবযানী হিহি করে হাসতে লাগলো, আর রঘুবীরের গায়ের সঙ্গে নিজের শরীরটা লেপটে মারো মাত, মারো মাত। রঘুবীর আমাকে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে গেলেও দরজা বন্ধ করে দিল। আমি তাকিয়ে দেখলাম আর কাউকে আমাকে দেখছে কি না। যদি কেউ দেখে, যদি কেউ কিছু শোনে, আমার কথা নিশ্চয়ই বিশ্বাস করবে না। এসব ক্ষেত্রে মেয়েদের কথাই সবচেয়ে সত্যি বলে মেনে নেওয়া হয়। হনহন করে এলাম বড় রাস্তায়। তারপর একটা লাথি খাওয়া কুকুরের মতন হাঁপাতে লাগলাম। লজ্জায়, ঘৃণায়, রাগে আমার মরে যেতেও ইচ্ছে করছিল। একবার ভাবছি ছুটে গিয়ে ওই বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে আসি, কিন্তু কিছুই করলাম না। খানিকটা বাদে ফিরে এলাম। আর কোনো দিনই যাইনি। একবার ঠিক করেছিলাম যাব, জানিয়ে দিয়ে আসি দেবযানীর মাকে একটি চিঠি লিখব। তারপরই আবার একটু ভয় ভয়ও করেছে। উনি নিশ্চয়ই ওর চাকর আর মেয়ের এইসব কথাই বিশ্বাস করেছেন। আমার চিঠিটি উনি পুলিশে জমা দিয়ে দেবেন, কোনো রকমে আমাকে খুঁজেও বার করে নেবেন। বহুদিন পর্যন্ত এই অপমানের গ্লানি বুকের মধ্যে পুষে রেখেছি। বাতিল চেকটা পকেটেই রয়ে গেছে। প্রতিকারের কোনো পথই পাইনি। তারপর একদিন ন্যাশনাল লাইব্রেরিতে দেবযানীর মা ঠাকুরের সঙ্গে একটি জীবনী গ্রন্থ দেখলাম। তার একটা ছবিও রয়েছে। প্রশান্ত, ব্যতিক্রম ব্যঞ্জক চেহারা। সেদিন তাকিয়ে আমি মনে মনে বললাম, আপনার কাছে আমাদের দেশ অনেকখানি ঋণী। আপনি এ দেশের জন্য অনেক কিছু দান করেছেন। সেই জন্য আপনার পরিবারের কিছু ঋণ যদি আমার কাছে থাকে তাতে কিছু যায় আসে না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।